আচ্ছা, একটু ভেবে দেখুন তো, একটা চীনাবাদাম বা পিনাট ঠিক ততটুকু সাইজের একটা জিনিস, অথচ এর ভেতরে লুকিয়ে আছে এমন এক অকল্পনীয় শক্তি যা আমাদের চিন্তারও বাইরে। আজকের এই এক্সপ্লেনারে আমরা দারুণ একটা বিষয় জানব। আমরা দেখব একদম সাধারণ দেখতে একটা পাথরের টুকরো কিভাবে বিশ্বের সবচেয়ে জটিল প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়ে পারমাণবিক জ্বালানিতে পরিণত হয়। এটা আসলে বিজ্ঞান, চরম সতর্কতা আর মানুষের বুদ্ধিমত্তার এক অবিশ্বাস্য যাত্রা। তো চলুন শুরু করা যাক। এই পুরো ব্যাপারটা একটু অন্যভাবে চিন্তা করা যাক। ধরুন আপনার হাতে ওই ছোট্ট ইউরেনিয়াম পেলেটটা আছে। সাইজে একদম নগণ্য, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, এই একটা মাত্র পেলেট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায়, ঠিক সেই একই পরিমাণ শক্তি পেতে আপনার দরকার হবে পাক্কা 1800 পাউন্ড কয়লা, কিংবা ধরুন প্রায় 150 গ্যালন জ্বালানি তেল। জাস্ট ভাবা যায় এতটুকু একটা জিনিসের ভেতরে শক্তির এত বিশাল এক আধার। সত্যি এটা রীতিমতো মাথা নষ্ট করার একটা ব্যাপার। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো এই ইউরেনিয়ামের ভেতরের গঠনটা। প্রকৃতিতে আমরা যে ইউরেনিয়াম পাই তার ৯৯%রও বেশি হলো একদম স্থিতিশীল ইউরেনিয়াম 238। কিন্তু আমাদের আসল ম্যাজিকটা কোথায় জানেন? ম্যাজিকটা লুকিয়ে আছে ইউরেনিয়াম 235-এর ভেতরে। আর এই জিনিসটা মারাত্মক লেভেলের বিরল। প্রকৃতিতে এর পরিমাণ মাত্র 0.7%, অথচ এই পারমাণবিক শক্তি তৈরি করার জন্য আমাদের ঠিক এই অতি বিরল আর হাইলি রিঅ্যাক্টিভ ইউরেনিয়াম 235কেই দরকার। পর্ব ১, আবিষ্কারের ইতিহাস। জানেন তো, 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞানীদের আসলে কোনো আইডিয়াই ছিল না যে এই সাধারণ পাথরের ভেতর কি ভয়ঙ্কর এক ক্ষমতাবন্দী হয়ে আছে। শুরুতে এটা ছিল শুধুই একটা বৈজ্ঞানিক কৌতূহল। এর পেছনে মানুষের মেধার এক দারুণ ধারাবাহিকতা আছে। সেই ১৭৮৯ সালের কথা। জার্মান বিজ্ঞানী মার্টিন ক্ল্যাপরথ ইউরেনাস গ্রহের নামানুসারে এর নাম দিলেন ইউরেনিয়াম। এরপর অনেক বছর কেটে গেল। ১৮৯৬ সালে ফরাসি বিজ্ঞানী হেনরি ব্যাকেরেল একদম হঠাৎ করেই এর তেজস্ক্রিয়তা আবিষ্কার করে বসলেন। এরপর ১৯৩২ সালে জেমস চ্যাডউইক যখন নিউট্রন আবিষ্কার করলেন, তখন যেন পুরো দৃশ্যপট পাল্টে গেল। আর ১৯৩৮ সালে অটো হ্যান ও স্ট্র্যাসম্যান তো হাতে কলমে প্রমাণই করে দিলেন যে হ্যাঁ, নিউট্রনের আঘাতেই একটা পরমাণুকে ভেঙে ফেলা একদম পসিবল। এখানকার সবচেয়ে পয়েন্ট আউট করার মতো বিষয়টা কি জানেন? বিজ্ঞানীদের ঘোর অবিশ্বাস। মানে ইউরেনিয়াম পরমাণুকে ভেঙে যখন বেরিয়াম তৈরি হলো, সেটা পদার্থবিজ্ঞানের সেকালের সব নিয়মকানুনকে রীতিমতো চ্যালেঞ্জ করে বসেছিল। অটো হ্যানের এই বিখ্যাত উক্তিটা দেখলেই বোঝা যায় পরমাণু ভাঙার এই ব্যাপারটা স্বয়ং আবিষ্কারকদের কাছেই কতটা অসম্ভব আর অবিশ্বাস্য মনে হয়েছিল। এরপর আসে আমাদের পর্ব ২, তেজস্ক্রিয় পাথর খনন। এখন এই জিনিসটা তো আর এমনি এমনি পাওয়া যায় না, তাই না? কানাডার সাসকাচুয়ানের মতো জায়গায় যে ইউরেনিয়াম খনিগুলো আছে, সেখানে আকরিকের ঘনত্ব গ্লোবাল গড়ের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি। আর সেখান থেকে এই অমূল্য সম্পদ বের করে আনাটা ইঞ্জিনিয়ারদের জন্য রীতিমতো এক চরম পরীক্ষা। পরীক্ষাটা কেন চরম সেটা বলি। খনির ওপরের স্তরে থাকে পানিতে ডোবা বেলে পাথর। একটু ভুল হলেই পুরো খনি পানিতে তলিয়ে যেতে পারে। এই মহাবিপদ এড়াতে ইঞ্জিনিয়াররা একটা দারুণ টেকনিক ব্যবহার করেন, আর্টিফিশিয়াল গ্রাউন্ড ফ্রিজিং। তারা প্রায় ২০০টা পাইপ মাটির নিচে বসিয়ে তার ভেতর দিয়ে -৩০°C তরল ব্রাইন পাম্প করেন। এর ফলে ভূগর্ভস্থ পানি জমে গিয়ে আস্ত একটা অভেদ্য বরফের দেয়াল তৈরি হয়। আর ঠিক এভাবেই সম্পূর্ণ নিরাপদে আকরিক উত্তোলন করা পসিবল হয়। আর হ্যাঁ, এই পুরো কাজটায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় সেফটিতে। তেজস্ক্রিয়তা আর খনি ধসের মতো মারাত্মক ঝুঁকি থেকে কর্মীদের বাঁচাতে খননের মূল কাজটা কিন্তু করা হয় একেবারে রিমোট কন্ট্রোলের মাধ্যমে। নিরাপদ দূরত্ব থেকে পাথর ভেঙে ওপরে আনার পর সেগুলোকে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে স্লারি নামের এক ধরনের কাদার মতো মিক্সচার তৈরি করা হয়। এবার আসা যাক পর্ব ৩, জটিল সমৃদ্ধিকরণ বা এনরিচমেন্ট প্রক্রিয়া। এটা খুবই সেন্সিটিভ একটা ধাপ, কারণ এখানে ওই বিপুল পরিমাণ স্থিতিশীল ইউরেনিয়াম ২৩৮ থেকে আমাদের সেই অতি আকাঙ্ক্ষিত খুবই বিরল ইউরেনিয়াম ২৩৫কে আলাদা করতে হয়। আর এই কাজটা মোটেও সহজ না। এর জন্য দরকার চরম তাপমাত্রার। পরিশোধিত ইউরেনিয়াম দ্রবণকে ১৫৬০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। জাস্ট ভাবুন কতখানি গরম।
এই প্রচণ্ড উত্তাপের ফলে সেটা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড নামের একটা মারাত্মক রিঅ্যাক্টিভ গ্যাসে পরিণত হয়। এরপর এই গ্যাসকে পাঠানো হয় প্রচণ্ড বেগে ঘুরতে থাকা হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিনের ভেতরে। এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। আইসোটোপগুলোর ভরের পার্থক্য খুবই সামান্য, কিন্তু মেশিনের তীব্র ঘূর্ণনের কারণে ভারী ইউরেনিয়াম 238 ছিটকে বাইরের দিকে চলে যায়, আর আমাদের দরকারি কিছুটা হালকা ইউরেনিয়াম 235 ঠিক কেন্দ্রভাগের দিকে জমা হতে থাকে। এইখানে ইউরেনিয়াম প্রযুক্তির একটা অবাক করা দিক সামনে আসে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে শক্তি উৎপাদনের জন্য এই ইউরেনিয়ামকে মাত্র 3 থেকে 5% এনরিচ করলেই দিব্যি কাজ চলে যায়। কিন্তু কেউ যদি পারমাণবিক অস্ত্র বানাতে চায়, তখন এই এনরিচমেন্টের মাত্রা হতে হয় 90%-এরও বেশি। এই একটা পার্সেন্টেজের পার্থক্যই কিন্তু নির্ধারণ করে দেয় ইউরেনিয়ামের চূড়ান্ত গন্তব্য আসলে কোথায় হতে যাচ্ছে। তো এনরিচমেন্টের পর সেই গ্যাসকে প্রথমে ইউরেনিয়াম ডাইঅক্সাইড পাউডারে কনভার্ট করা হয়। এরপর চরম হাইড্রোলিক প্রেসারে সেগুলোকে চেপে ছোট ছোট পেলেট বা সিলিন্ডারের আকার দেয়া হয়। তারপর বিশাল সব ইন্ডাস্ট্রিয়াল চুল্লিতে এই পেলেটগুলোকে একটানা 24 ঘন্টা ধরে বেক করা হয়। এতে করে এর ভেতরে সব ফাঁকা জায়গা দূর হয়ে যায়, আর এগুলো একদম নিরেট, মজবুত আর পাওয়ারফুল জ্বালানিতে পরিণত হয়। এরপর এই ছোট পেলেটগুলোকে জার্কোনিয়াম ধাতুর তৈরি লম্বা টিউবের ভেতর একদম পারফেক্টলি সাজানো হয়। জার্কোনিয়ামই কেন? কারণ এই ধাতু প্রচণ্ড তাপ সহ্য করতে পারে, এতে সহজে ক্ষয় হয় না, অথচ নিউট্রন খুব সহজেই এর ভেতর দিয়ে যাতায়াত করতে পারে। এরকম অনেকগুলো টিউবকে একসাথে বেঁধে তৈরি করা হয় বিশাল একটা ফিউয়েল অ্যাসেম্বলি। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের পর্ব 4, পারমাণবিক চুল্লি এবং তেজস্ক্রিয় বর্জ্য। যখনই ফিউয়েল অ্যাসেম্বলিগুলিকে পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টরের পুরো কংক্রিটের দেয়ালের ভেতর বসানো হয়, তখন সেখানে শক্তির এক অভাবনীয় খেলা শুরু হয়। নিউক্লিয়ার ফিশনের ভেতরে সায়েন্সটা আসলে খুবই ইন্টারেস্টিং। একটা মুক্ত নিউট্রন যখন ইউরেনিয়াম 235 পরমাণুকে সজোরে ধাক্কা মারে, তখন পরমাণুটা ভেঙে গিয়ে বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হয়। আর আইনস্টাইনের সেই বিখ্যাত E=mc² সূত্র অনুযায়ী এই ভাঙনের ফলে যে ভরটা হারিয়ে যায়, সেটাই কনভার্ট হয়ে যায় বিপুল তাপ শক্তিতে। সাথে বের হয়ে আসে আরও 3টা নিউট্রন, যা আশেপাশের অন্য পরমাণুগুলোকে আঘাত করে একটা কন্টিনিউয়াস চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া শুরু করে দেয়। এই যে বিপুল পরিমাণ তাপশক্তি তৈরি হল, সেটাকে কাজে লাগিয়ে পানি ফুটিয়ে বানানো হয় হাই প্রেশার স্টিম বা বাষ্প। আর সেই বাষ্পের ধাক্কায় ঘুরতে থাকে প্রায় 20 তলা সমান উঁচু বিশাল সব টারবাইনস। প্রতি মিনিটে 100 বার ঘুরে এই টারবাইনগুলো লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য বিপুল পরিমাণ ক্লিন এনার্জি বা বিদ্যুৎ উৎপাদন করতে থাকে। কিন্তু এই গল্পের তো একটা উল্টো পিঠও আছে। 7 লক্ষ, এই বিশাল সংখ্যাটা আমাদের একটা খুব সিরিয়াস বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। বিদ্যুৎ উৎপাদনের পর এই ব্যবহৃত বা স্প্যান্ড ফিউল রডগুলো কিন্তু বর্জ্যে পরিণত হয়, আর এই মুহূর্তে সারা বিশ্বের বিভিন্ন সংরক্ষণাগারে এরকম বিপুল সংখ্যক হাইলি রেডিও অ্যাক্টিভ রড জমা হয়ে আছে। রিঅ্যাক্টর থেকে বের করার পর এই রডগুলো এতটাই উত্তপ্ত আর তীব্র তেজস্ক্রিয় থাকে যে এগুলোকে সামলানো চারটিখানি কথা নয়। এদের বিকিরণ আর তাপমাত্রা একটা নিরাপদ লেভেলে নামিয়ে আনতে এই স্পেন্ট রডগুলোকে অন্তত 10 বছরের জন্য 25 ফুট গভীর পানির পুলে ডুবিয়ে রাখতে হয়। ভাবা যায়, টানা 10 বছর! তো এই পুরো এক্সপ্লেনারের একেবারে শেষ পর্যায়ে এসে একটা খুব গভীর প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। মানবজাতির অন্যতম শক্তিশালী এই আবিষ্কারের দীর্ঘমেয়াদী প্রভাব আমরা কিভাবে সামলাব? প্রকৃতির এক অসীম শক্তিকে আমরা নিজেদের কন্ট্রোলে তো এনেছি ঠিকই, কিন্তু এর ফলে তৈরি হওয়া বর্জ্য আর এই শক্তির দ্বৈত ব্যবহারের যে বিশাল একটা দায়ভার আমাদের কাঁধে এসে পড়েছে, ভবিষ্যতের পৃথিবীতে আমরা তার সমাধান কিভাবে করব? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের সবারই একবার হলেও ভাবা উচিত।